Hello students, welcome back to Sure Success Classes. I am Kamal Char. Today I am going to take class on the passing away of Bapu, Unit 2. আজ আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2-র ওপরে আলোচনা করব। আশা করি এর আগের ভিডিওতে পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1টা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখো নিশ্চয়ই দেখে নিও, খুবই কাজে লাগবে। আজ আমরা ইউনিট 2-র ওপর আলোচনা করব, প্রতিটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব, এক্সপ্লেনেশন চাই প্রত্যেকটা সেই সব শব্দের উপর যেগুলো আমাদের বিশেষ মানে নিয়ে এসেছে। এছাড়া পুরো চ্যাপ্টারটার সহজভাবে বাংলায় মানে বুঝব। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর পরের দিন তার শেষকৃত্য হওয়ার ছিল। এখানে ফিউনেরাল মানে হচ্ছে শেষকৃত্য। যখন আমাদের সমাজে কেউ মানুষ মারা যায়, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, তার শেষকৃত্য হয়, সে কবরেই যাক বা তাকে চিতায় পোড়ানো হোক। এক্ষেত্রে গান্ধীজির শেষকৃত্য বলতে চিতায় পোড়ানোর কথা বলা হয়েছে। তাহলে বলতে চেয়েছে গান্ধীজির মৃত্যুর পরের দিন তার শেষকৃত্য হওয়ার ছিল। Hours in advance, people lined the route. The funeral procession was to follow. এখানে কতকগুলো শব্দ নিয়ে আলোচনা করা দরকার। Hours in advance মানে বেশ কয়েক ঘন্টা আগে থেকেই। লাইন মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা। রুট মানে রাস্তা। ফিউনারাল প্রসেশন মানে কি, শবদেহ নিয়ে যে শোকযাত্রা সেটাকেই বলা হয় ফিউনারাল প্রসেশন। শেষকৃত্য হওয়ার জন্য যখন শবদেহ নিয়ে ফুল দিয়ে ঢাকা গাড়ির উপরে সেই শবদেহকে রেখে সবাই শেষবারের জন্য শোকযাত্রা করে, তখন সেটাকে ফিউনারাল প্রসেশন বলা হয়। তাহলে দেখা যাচ্ছে পুরো লাইনটা hours in advance, people lined the route, the funeral procession was to follow. অর্থাৎ লোকেরা সেই যে শেষকৃত্যের জন্য যে শোকযাত্রার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার দুধারে কয়েক ঘন্টা আগে থেকেই এসে দাঁড়িয়েছিল। কেননা তারা মিস করতে চায়নি, তারা তাদের যে প্রিয় গান্ধীজিকে, বাপুজিকে শেষবারের মতো একবার দেখবার জন্য আগে থেকেই এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দেখা যাক এর পরের লাইনটা কি বলছে। এখানে বলা হয়েছে, পদ্মাসি, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." সবার আগে জেনে নেই পদ্মাসি মিসেস নাইডু's ডটার। পদ্মাসি যিনি ছিলেন মিসেস নাইডু's ডটার। মিসেস নাইডু কে ছিলেন তোমরা সবাই জানো। মিসেস নাইডু ছিলেন she was Sarojini Naidu, an political activist and a poet, also a freedom fighter. ওনার মেয়ে পদ্মাসি, তিনি কি বললেন যে she spoke for us all, তিনি আমাদের সবার হয়ে বললেন। when she said simply, তিনি যখন খুব সাধারণভাবেই বললেন we will walk, আমরা হাঁটব, it is the last time we shall be walking with Bapu, এটাই তো শেষবার যখন কিনা আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। It was an agonizing walk. Thousands silently watched the procession. এখানে the word agonizing ওয়ার্ডটাকে আমরা একটু দেখি। agonizing, what is meant by this word?
এগোনাইজিং মানে মানসিকভাবে যন্ত্রণা পাওয়া। সো ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক। এই যে হেঁটে যাওয়া, বাপুজি মৃত্যুর পরে শোকস্তব্ধ অবস্থায় তার শবদেহ নিয়ে শেষকৃত্যের জন্য যে শোকযাত্রা, এটা ছিল একটা মানসিক পীড়াদায়ক। Thousands silently watched the procession. Procession মানে একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক মানুষ যখন হেঁটে যান কোনো শবদেহ নিয়ে সেই যে শেষকৃত্যের জন্য, সেটাকেই বোঝানো হয়েছে প্রসেশন। শেষকৃত্যের জন্য শবদেহ নিয়ে সারিবদ্ধভাবে যাওয়াটাকে আমরা কি বলি? শোকযাত্রা। সেই শোকযাত্রাকে হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে দেখছিল। এখানে দেখো, দ্য ওয়ার্ড silently is used. Why? Silently used because all those persons were mourned. They were stunned. তারা একেবারে চুপ করে দাঁড়িয়ে দেখছিল, কেননা তাদের শোকে তাদের মন বিহ্বল হয়েছিল। তারা শেষবারের মতো বাপুজিকে দেখে নিচ্ছিল। This is why the word silently is used here. Bapu lay on an open truck covered with flowers. বাপু বলতে বাপুর যে শবদেহ, মৃতদেহ, এটাকে ওপেন ট্রাক অর্থাৎ চারিদিক খোলা একটা ট্রাকের ওপরে শুইয়ে দেওয়া ছিল, যাতে কিনা চারিদিক থেকে সম্ভবত লোকেরা সবাই দেখতে পান শেষবারের জন্য। সেই জন্য বাপুজির শরীরকে, শবদেহকে একটা খোলা ট্রাকের উপরে শুইয়ে রাখা ছিল এবং ফুল দিয়ে ঢাকা ছিল। Thousands of people wept, trying to touch Bapu's feet. Weep মানে জানি আমরা কান্নাকাটি করা, তার past tense, এই ভার্বের past tense হচ্ছে wept. Thousands of people wept. হাজার হাজার মানুষ কাঁদছিল। Trying to touch Bapu's feet. তারা চেষ্টা করছিল বাপুজির পদস্পর্শ করার জন্য। It was impossible to move in the thick crowd. এখানে মুভ বলতে হেঁটে এগিয়ে যাওয়াকে বোঝাচ্ছে, আর থিক ক্রাউড এখানে যে হাজার হাজার লোক ছিল সেই শেষকৃত্য দেখার জন্য, বা সেই প্রসেশন অর্থাৎ শেষকৃত্যের জন্য যে সেই শেষ যাত্রা, শোকযাত্রা, তাতে যারা অংশগ্রহণ করেছিল, সেই যে সব মিলিয়ে যে একটা বিশাল ভিড়, সেটাকে থিক ক্রাউড বলা হয়েছে। এই জন্য এই কথাটা বলা হয়েছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এই ঘন ভিড়ের ভেতর দিয়ে হেঁটে এগিয়ে যাওয়াটা অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। এখানে এই শব্দগুলোর মানে নিয়ে একটু আলোচনা করা যাক। মুভড ফরওয়ার্ড, এটা পাস্ট টেন্সে আছে বলে মুভড করা হয়েছে। যদি আমরা মূল ভার্বটা নিয়ে ভাবি, মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং গ্রিভিং পিপল, গ্রিভিং পিপল মানে শোকার্ত জনগণ। পুরো লাইনটা আরেকবার পড়া যাক। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। যখন আমি সামনের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম, আমি বুঝতে পারলাম, অর্থাৎ আমি অনুভব করলাম যে আই ওয়াজ নট মিয়ারলি, আমি কেবলমাত্র একা নই, ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, শোকার্ত জনগণের মধ্যে আমি একা নই। আমার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছিল, একটা অনুভূতি আসছিল, যেটা বলছিল যে আমি একা নই, সমগ্র জনগণ যারা শোকার্ত সবাই আমরা একসঙ্গে। এখানে এই যে শেষকৃত্যের জন্য শেষ যাত্রা, এর মধ্যে সমগ্র জনগণ কোথায় যেন এক সূত্রে বাঁধা। বাপুজির শোকে সবাই শোকার্ত, সবাই জমায়েত হয়েছে, সবাই যেন এক সূত্রে বাঁধা রয়েছে। তাই লেখিকা বললেন, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। যখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম, আমার মধ্যে সেই অনুভূতিটা হলো যে
এই শোকার্ত জনগণের মধ্যে আমি একা নই, সবাই আমরা একসঙ্গে। This was even more than the funeral procession of India's beloved leader. এখানে ইন্ডিয়াজ বিলভড লিডার বলতে গেলে বোঝানো হয়েছে ভারতের প্রিয় নেতা বাপুজি মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে। বাপুজির যে ফিউনারাল প্রসেশন, শেষকৃত্যের জন্য শেষ যাত্রা, ফিউনারাল প্রসেশন, ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের জন্য যে শেষ যাত্রা, এই ব্যাপারটার থেকেও বেশি কিছু হয়েছিল। লেখিকা বলতে চাইছেন যে শেষকৃত্যের জন্য যে শেষ যাত্রা, শোকযাত্রা, তার থেকেও বেশি, কেননা সমস্ত মানুষ একসঙ্গে জমা হয়ে তাদের একসঙ্গে একই লক্ষ্যে সবাই এসে পৌঁছেছে, তাতে যেন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এখানে সমস্ত ভারতবাসী কোথায় যেন অদৃশ্য এক সুতোতে বাঁধা। সেই সুতোর নাম মহাত্মা গান্ধী, যিনি তার আদর্শে সমস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন, সবাই কোথায় যেন একসঙ্গে ঐক্যবদ্ধ। তাই সেটাই প্রমাণিত হয়ে গেছে এই শেষকৃত্যের জন্য শোকযাত্রায়। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতের জনপ্রিয় নেতার শেষকৃত্যের জন্য শোকযাত্রার থেকেও বেশি কিছু সেখানে অনুভব করা। I was among people for whom walking with Bapu had a special meaning. জনগণের মধ্যে আমি ছিলাম যার জন্য বাপুর সঙ্গে এই যে হেঁটে চলাটা একটা স্পেশাল মানে, অর্থাৎ বিশেষ মানে বয়ে এনেছিল। বাপুর সঙ্গে হেঁটে চলা বলতে বাপুর শবদেহ নিয়ে তার সঙ্গে শেষকৃত্যের উদ্দেশ্যে শেষ যাত্রা, শোকযাত্রা, এটাকেই বোঝানো হয়েছে ওয়াকিং উইথ বাপু। আবার ওয়াকিং উইথ বাপু বলতে এটাও বোঝাতে চেয়েছেন যে বাপুর সঙ্গে হেঁটে চলা মানে বাপুর আদর্শে, মহাত্মা গান্ধীর আদর্শে জনগণ একত্রিত হয়ে এক লক্ষ্যে এগিয়ে চলা, অর্থাৎ বাপুর মতাদর্শে সবাই উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে একত্রিত হওয়া, এটাকেও বোঝাচ্ছে। তাই লেখিকা বলছেন যে আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। জনগণের ভেতর আমিও ছিলাম যার জন্য বাপুর সঙ্গে এই যে হেঁটে চলাটার একটা বিশেষ মানে ছিল। We had worked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসের রাফ অ্যান্ড স্মুথ বলতে কি, ভালো দুর্দিনগুলো, এবং স্মুথ মানে সুদিন, ভালো দিনগুলোতে একসঙ্গে হেঁটেছি। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু। এখানে রাফ বলতে কর্কশ, কঠিন দিনগুলো বোঝানো হয়েছে। কোন কঠিন দিনগুলো? যে সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের দিনগুলো, যখন ইংরেজরা আমাদের শাসন করত, আমাদের উপর অত্যাচার করত, আমরা প্রতিবাদ করেছিলাম গান্ধীজির আদর্শে একসঙ্গে, তখন আমাদের উপর অত্যাচার করেছিল। সেই দিনগুলোকে বোঝানো হয়েছে রাফ ডেজ। আর স্মুথ বলতে যখন আমরা আমাদের যে অধিকার ছিনিয়ে নিয়েছিলাম, আদায় করেছিলাম ইংরেজদের কাছ থেকে, তারপর আমরা স্বাধীনতা পেলাম, সেইগুলোকে বোঝানো হয়েছে স্মুথ ডেজ। তাহলে রাফ অ্যান্ড স্মুথ ডেজ বলতে সেই সুদিন এবং দুর্দিন দুটোকেই বোঝানো হয়েছে। তাহলে পুরো মানেটা কি? উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসের সুদিন এবং দুর্দিনে আমরা বাপুর সঙ্গে একসঙ্গে হেঁটেছিলাম। অর্থাৎ একসঙ্গে হেঁটেছিলাম মানে কি, আমরা তার মতাদর্শে একত্রিত হয়ে একসঙ্গে কাজ করেছিলাম। We could not accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এখন এই ব্যাপারটাকে মেনে নিতে পারছিলাম না যে সেই মানুষটা, যিনি বিভিন্ন কঠিন রাস্তায় আমাদের পথ দেখিয়েছেন,
তিনি আর আমাদের সঙ্গে কখনো হাঁটবেন না। অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট মানে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এটাকে মেনে নিতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, সেই মানুষটা যিনি বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আমাদের রাস্তা দেখিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। যখন মানুষ শোকস্তব্ধ হয়, আকস্মিকভাবে বাপুর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ হয়, তখন মানসিকভাবে বিভ্রান্ত থাকে, তখন সে সত্যটাকে যেন মেনে নিতে পারছিল না, মন থেকে মেনে নিতে পারছিল না যে বাপু চলে গেছেন, আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। তাই এই কথাটাই বলেছেন লেখিকা। কি বলছেন যে আমরা এই ব্যাপারটাকে মেনে নিতে পারছিলাম না যে সেই মানুষটা যিনি কঠিন পরিস্থিতিতে আমাদের রাস্তা দেখিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। এখানে বাপুজ স্লাইট ফিগার বলতে বাপুজির যে শরীর দেহ ছিল রোগা পাতলা হালকা, সেটাই বোঝানো হয়েছে বাপুজ স্লাইট ফিগার। বাপু তার যে সেই হালকা শরীর নিয়ে হ্যাড ওয়াকড হাঁটতেন, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ বলতে লাঠি, তার হাতে লাঠি নিয়ে হাঁটতেন, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বহু বিস্তীর্ণ জায়গায়। বাপু তার সেই হালকা শরীর নিয়েই হাতে লাঠি নিয়ে ভারতের বহু জায়গায় হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। প্রোগ্রেস মানে অগ্রগতি, উন্নতি, এক ধাপ এগিয়ে যাওয়া। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস মানে বলতে চাওয়া হয়েছে যে হাঁটার মাধ্যমেই ধীর গতিতে অগ্রগতি ঘটে, অর্থাৎ সে অগ্রগতিটা ধীর কিন্তু সুস্থির এবং পজিটিভ, অর্থাৎ কনস্ট্যান্টলি বেড়ে চলা হয়। লক্ষ্য স্থির রেখে অগ্রগতি বেড়ে চলা, অর্থাৎ এই যে হাঁটার মাধ্যমে আমরা অগ্রগতি ব্যাপারটার প্রতি আমরা নজর দিই, আমরা এগিয়ে যাই স্থির লক্ষ্যে ক্রমাগত। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. এই যে ওয়াক অর্থাৎ হাঁটা, এর মাধ্যমে আমরা চিন্তা করতে পারি খুব পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে আমরা চিন্তা করতে পারি এবং খুব কোনো জিনিসকে খুব ক্লোজলি, খুব কাছ থেকে, খুব মন দিয়ে দেখতে পাওয়ার সুযোগ পাই। আমাদের চারিদিকে যেসব জিনিস রয়েছে সেসব জিনিসকে আমরা খুব মনোযোগ দিয়ে বুঝতে পারার সুযোগ পাই। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, বলা হয়েছে যে ছোট ছোট ইনসেক্ট, ছোট ছোট পতঙ্গ অথবা দূরের দিগন্ত রেখা, হরাইজন মানে দিগন্ত রেখা, যে দূরে ওই যে দিগন্ত রেখা, ওই দিগন্ত রেখা পর্যন্ত সমস্ত কিছু ব্যাপার, ছোটোখাটো ব্যাপার থেকে শুরু করে সমস্ত বড় ব্যাপার, সমস্ত কিছুকেই আমরা খুব মনোযোগ দিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে, অনুভব করতে সুযোগ পাই। Moreover, to walk was often the only way open to the average Indian. এছাড়াও টু ওয়াক অর্থাৎ হাঁটাটাই হচ্ছে একমাত্র রাস্তা যেটা আমাদের কাছে সুযোগ এনে দেয় সাধারণ ভারতীয় জনগণের কাছাকাছি পৌঁছানোর জন্য। মানুষ যখন রাস্তায় হাঁটে তখন কি হয়, সুযোগ পায় একে অপরের সামনে আসার জন্য, সুযোগ পায় একে অপরের সঙ্গে কমিউনিকেট করার জন্য, একে অপরের সুখ দুঃখের কথা জানবার জন্য সেই সুযোগটা পায়। অর্থাৎ একে অপরের সামনে নিজেকে মেলে ধরার জন্য এটা একটা রাস্তা। এখানে মোরওভার মানে এছাড়াও, ওফেন মানে প্রায়শই, এভারেজ মানে
সাধারণ গড়পড়তা। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট এনার্জি। দেখো, আমরা যখন গাড়ি চালাই তখন অনেক কিছুই খরচ হয়, গাড়ি কিনতে হয়, তেল ভরতে হয়, এছাড়াও অনেক রকম ব্যাপার। কিন্তু এই যে হাঁটার মাধ্যমে আমরা একে অপরের সুখ দুঃখের ভাগ নিতে পারি, খোঁজ খবর নিতে পারি, একে অপরের সঙ্গে মিলিত হতে পারি, বন্ধনে মিলিত হই। এই হাঁটার সম্পর্কেই বলা হয়েছে যে ইট রিকোয়ার্ড নো ভেহিক্যাল, অর্থাৎ এর জন্য কোনো গাড়ির দরকার হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে ছাড়া, তার নিজের শরীর ছাড়া। যে হাঁটছে তার নিজের শরীর ছাড়া আর কিছুই দরকার হয় না, নিজের শরীর থাকলে তা দিয়েই সে হেঁটে চলবে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট এনার্জি, এর জন্য কোনো খরচও হয় না। কেবল খরচ বলতে শক্তিটুকু, হাঁটবার জন্য যে শক্তিটুকু সেটুকুই খরচ হয়। অর্থাৎ এটাই হচ্ছে একমাত্র পথ, সব থেকে সহজ এবং সরল পথ, যার মাধ্যমে আমরা ভারতবাসীরা একে অপরের সঙ্গে একটা বন্ধনে মিলিত হতে পারি, একজন জনসাধারণ আরেকজন জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে হেঁটে মানুষের কাছাকাছি পৌঁছানো যায় সব থেকে সহজ সরলভাবে, কমন পিপল অফ ইন্ডিয়া, সাধারণ জনগণের কাছাকাছি পৌঁছানোর এটাই একমাত্র সহজ এবং সবথেকে সুবিধাজনক উপায়, এটাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, এবং তিনি আরও কী করেছিলেন না, সেই সব কমন প্লেসকে নির্বাচিত করে সেগুলোকে গ্রহণ করেছিলেন, যেখানে সমস্ত মানুষকে, সমস্ত স্তরের মানুষকে একসঙ্গে পান, তাদেরকে তার মতাদর্শে উদ্বুদ্ধ করতে পারেন, এক ছত্রছায়ায় আনতে পারেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, এবং কি করেছিলেন, এই সমস্ত ব্যাপারটাকে, সমস্ত আয়োজনটাকে তিনি একটি আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করতে পেরেছিলেন। সো স্টুডেন্টস, দিস ওয়াজ মাই টুডেজ ক্লাস। আই হোপ ইউ এনজয়েড দিস ক্লাস। আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে, অ্যান্ড আই এম শিওর এটা তোমাদের কনফিডেন্স অবশ্যই বাড়াবে। এরকমই অন্যান্য লেসনগুলোর ওপরে আমার ক্লাসগুলো অবশ্যই দেখো, আর দেখতে আমার এই চ্যানেল শিওর সাকসেস ক্লাসেস এটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজ এতটাই, বাই বাই।